স্টার্ট। আমি শাপলা সরকার, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের পদার্থবিজ্ঞানের শিক্ষিকা। আজকে আমার তৃতীয় পর্ব, ক্লাস 9-এর পদার্থ এবং গঠন ধর্ম বিষয়ে যে আলোচনা শুরু করেছে তার তৃতীয় পর্বে যে আলোচনা হবে তা হলো বার্নৌলি নীতি এবং স্থিতিস্থাপকতা দিয়ে আমরা এই অধ্যায়টি শেষ করব। বার্নৌলির নীতি হাইড্রোডাইনামিক্সের একটি অর্থাৎ জলগতিবিদ্যার একটি খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। এই নীতিটি পড়ার আগে আমরা আদর্শ তরল সম্পর্কে একটু জেনে নিই। আদর্শ তরল কাকে বলবো? আদর্শ তরল হলো অসান্দ্র, অর্থাৎ যার কোনো সান্দ্রতা থাকবে না। এর আগের দিন আমরা সান্দ্রতা সম্পর্কে আলোচনা করেছিলাম, সুতরাং আজকে আমরা বুঝতে পারবো সান্দ্রতাটা কি। তাহলে যে পদার্থ অর্থাৎ যে তরলে কি অসংনম এবং অসান্দ্র তাকে আমরা বলবো আদর্শ তরল। এই আদর্শ তরল যখন প্রবাহিত হয় তখন তার প্রবাহ পথের যে কোনো প্রস্থচ্ছেদে একক আয়তনে চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক থাকবে। এটি হলো বার্নৌলির নীতি। তাহলে একক আয়তনে কি কি? স্থিতিশক্তি, চাপ শক্তি আর গতিশক্তির সমষ্টি ধ্রুবক থাকবে। গতিশক্তি আমরা জানি, গতিশক্তির এক্সপ্রেশন কি? হাফ অফ mv স্কয়ার। স্থিতিশক্তি mgh আর চাপ p। এবার যেহেতু এটা একক আয়তনে বলেছে চাপ শক্তি, তাহলে আমরা লিখতে পারবো কি? হাফ অফ m/v স্কয়ার, m/v স্কয়ার প্লাস m/vgh প্লাস p/v equals to half of rho v স্কয়ার প্লাস rho gh প্লাস স্মল p। ভর ভাগ আয়তন আমরা জানি ঘনত্ব, ভর ভাগ আয়তন ঘনত্ব, সেই জন্য আমরা রো লিখেছি এখানে। এইবার এটাকে যদি আমরা জি দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? হাফ অফ ভি স্কয়ার বাই 2g প্লাস h বাই h থাকবে, আমরা রো জি দিয়ে ভাগ করছি, প্লাস হচ্ছে p বাই রো জি। এই ভি স্কয়ার বাই 2g একে বলে বেগ শীর্ষ, h হলো উচ্চতা শীর্ষ আর p বাই রো জি এটা হচ্ছে চাপ শীর্ষ। এই তিনটে সমষ্টি সর্বদা ধ্রুবক থাকবে বার্নৌলির নীতি অনুযায়ী। তার মানে যদি এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে সমষ্টি যেহেতু ধ্রুবক থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় যদি বেগ বেড়ে যায় তাহলে সেখানকার চাপ কি হবে? কমে যাবে। কারণ যেহেতু তিনটে জিনিসের সমষ্টি সর্বদা ধ্রুবক থাকবে, তাহলে অবশ্যই কোনো প্রবাহ নলের ভেতরে যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় যদি বেগ ভি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে পিটা কি হয়ে যাবে? কমবে। বার্নৌলির নীতি অনুযায়ী এই চাপ এবং বেগের যে সম্পর্কটা আমরা জানতে পারি, সেখান থেকে আমরা বাস্তবে অনেক উদাহরণে বা অনেক ব্যবহারিক প্রয়োগ রয়েছে। যেমন যখন আমরা খুব শুনে থাকি প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে থাকি, যদি খুব বেশি গতিবেগ সম্পন্ন কোনো ট্রেন যায় তখন প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট করা হয় যে খুব দ্রুতগামী ট্রেন আসছে, নির্দিষ্ট দূরত্বে সবাইকে থাকতে বলা হয়। তার কারণ কি? যদি আমরা একেবারে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে যখন দ্রুতগামী ট্রেন যাবে তখন তার বেগ খুব বেশি থাকে, যার ফলে তার সামনের চাপ কমে যায় এবং আশেপাশের বায়ুর চাপ বেশি, তখন সেই বেশি বায়ুর চাপ কি করে? ওই জায়গাটায়
স্থান পূরণ করার জন্য ছুটে আসে, যার ফলে আশেপাশের যদি কোনো জিনিস থাকে তাহলে সেগুলোকে সঙ্গে করে নিয়ে আসে। তাই যদি কোনো মানুষ সেই সমস্ত দ্রুতগামী ট্রেন যাওয়ার পথে দাঁড়িয়ে থাকে, তখন সেই মানুষ যে কোনো সময় সেই ট্রেন লাইনে পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এটা বার্নৌলির নীতি থেকে ব্যাখ্যা করা যায়। খুব ঝড় হলে কি হয়, ঘরের চাল উড়ে যায়। কেন হয়? কারণ খুব ঝড় হওয়ার ফলে যখন চালের ওপর দিয়ে দ্রুত বেগে বায়ু বয়, তখন বেগ বেশি থাকে, যার ফলে চাপ কমে যায়, তখন ঘরের ভেতরে চাপ বেশি হয়ে যায়। সেই ঘরের ভেতরে চাপ কি হয়, ঊর্ধ্বমুখী একটা বল সৃষ্টি করে, যার ফলে কি হয়, চাল উড়ে যায়। এই সমস্ত বাস্তবিক ধারণাগুলো আমরা বার্নৌলির নীতি থেকে পাই। প্লেনের যে ডানা থাকে সেখানে আমরা দেখব তার শেপটা উপরের দিকে শেপটা মোটা হয়, বেশি বাঁকানো হয়। তার কারণ কি, ওপরে এই বাঁকানোর ফলে কি হচ্ছে, ওপরের বেগ বেশি হচ্ছে, ওপরের বেগ বেশি হওয়াতে চাপ কমে যায় এবং নিচে বেশি চাপ হয়ে যায়, এবং নিচে বেশি চাপ হওয়ার ফলে নিচ থেকে তাকে কি করে, একটা ঊর্ধ্ব চাপ দেয়, যার ফলে প্লেন সহজেই বাতাসে ভেসে বেড়াতে পারে। তো বার্নৌলির নীতির এগুলো হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। এইবারে আমরা চলে আসি স্থিতিস্থাপকতা। সাধারণত আমরা যদি একটা রবারকে টেনে নিই, আবার ছেড়ে দিই, তখন দেখবো রবারটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো রবারের ওপর যখন প্রযুক্ত বল প্রয়োগ করছি, রবারটাকে টানছি, কিন্তু যখন প্রযুক্ত বল ছেড়ে দিচ্ছি, তখন রবারটা আবার পূর্বের অবস্থায় আসছে। তাহলে এটা যে পদার্থের যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। তার মানে আমরা যখন কোনো পদার্থের ওপর বল প্রয়োগ করব, তখন পদার্থের ভেতরে বিভিন্ন কণাগুলির একটা আপাত সরণ ঘটে, যার ফলে কি হয়, এই আপেক্ষিক সরণ ঘটার ফলে তার মধ্যে একটা আকার, আয়তন, একটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, এবং প্রযুক্ত বলটা সরিয়ে নিলে সেই পদার্থ আবার আগের অবস্থায় ফিরে আসতে চায়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যখন বাইরে থেকে বল প্রযুক্ত করে সেই পদার্থের আকার আয়তনে পরিবর্তন করার চেষ্টা করছি, তখন পদার্থের মধ্যেই একটা বল তৈরি হচ্ছে, যে বলটা কি হচ্ছে, সেই আমাদের বাইরে থেকে প্রযুক্ত বলকে বাধার সৃষ্টি করে তার নিজের অবস্থায় রাখতে চাইছে। তার কারণ, যেহেতু যখনই আমরা বাইরে থেকে সেই বলটা ছেড়ে দেব, তখন সে তো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার মানেই তার ভেতরে অলরেডি একটা বল প্রযুক্ত হচ্ছে। তো এই যে ধর্মটা, এই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পদার্থের ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে তার অবস্থার, আকৃতির বা আকার আয়তনের দৈর্ঘ্যে পরিবর্তন ঘটানো হয়, এবং প্রযুক্ত বল ছেড়ে দিলে সেই পদার্থটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মকেই বলা হয় ওই পদার্থের স্থিতিস্থাপকতা। এইবার যখন আমরা কোনো পদার্থের ওপর বাইরে থেকে বল প্রয়োগ করছি, সেই বল প্রয়োগের জন্য পদার্থের আকার, আয়তন, দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, একে বলা হয় বিকৃতি। আর এই আকার, আয়তন এবং দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হচ্ছে, তাকে বলা হয় পীড়ন। তাহলে বিকৃতি এবং পীড়ন, পীড়নটা হচ্ছে, আমরা কি বললাম, বিকৃতি যে ক্ষেত্রে হচ্ছে, বিকৃতি বলছে একক দৈর্ঘ্যে বা একক আয়তনের পরিবর্তন ঘটছে, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, একক আয়তনে আয়তনের পরিবর্তন হচ্ছে, এগুলোকে আমরা বলছি বিকৃতি। তার মানে বিকৃতি যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য বিকৃতি কিন্তু কোনো একক নেই। কিন্তু পীড়ন বলছে একক ক্ষেত্রফলের ওপর যে বল, তার মানে F/A, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, তাকে কি বলছে, পীড়ন বলছে। এইবার বিকৃতি আর পীড়ন, বিকৃতি হচ্ছে সাধারণত তিন প্রকার: অনুদৈর্ঘ্য বিকৃতি, কৃন্তন বিকৃতি, আয়তন বিকৃতি। ঠিক একই রকম ভাবে পীড়নও তিন প্রকার: অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং হচ্ছে কৃন্তন পীড়ন। অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা কাকে বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতি হলো কোনো বস্তুর ওপর যখন বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটানো হচ্ছে, সেই একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, তাকেই বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে যদি আমরা দৈর্ঘ্যের পরিবর্তন
স্মল এল পরিমাণ ঘটানো যায়, তাহলে একক দৈর্ঘ্যে কত পরিবর্তন হলো? স্মল এল বাই ক্যাপিটাল এল। একে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই সমজাতীয় রাশির অনুপাত, সেই কারণে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই। ঠিক একই রকম ভাবে এই অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টির জন্য একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় তাকে বলে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলবো? এই অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টির জন্য একক প্রস্থচ্ছেদে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় তাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন এই দুটোর আমরা জানলাম। এরপরে আমরা আয়তন বিকৃতি শিখব। আয়তন বিকৃতিটা কি? আয়তন বিকৃতি হলো কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রযুক্ত করছি, বল প্রযুক্ত করার ফলে একক আয়তনে যে আয়তন পরিবর্তন ঘটবে তাকে বলা হয় আয়তন বিকৃতি। অর্থাৎ ক্যাপিটাল ভি পরিমাণ আয়তনের কোনো পদার্থের উপর বল প্রয়োগ করার পরে স্মল ভি পরিমাণ যদি আয়তনের পরিবর্তন ঘটে তাহলে একক আয়তনে কত পরিমাণ হবে? স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটাকে বলা হয় হচ্ছে আয়তন বিকৃতি। আর আয়তন বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় তাকে বলা হয় আয়তন পীড়ন। এরপরে কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি হলো কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুর যে আকারের পরিবর্তন হচ্ছে সেই আকারের যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলছি কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি সৃষ্টি করার জন্য একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় কৃন্তন পীড়ন। এরপরে এই যে আমরা স্থিতিস্থাপকতা বলছি, যে বাইরে থেকে বল প্রযুক্ত করা হচ্ছে, করার ফলে বস্তুর আকার আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, বল প্রযুক্ত যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি হচ্ছে? সেই বস্তুটি আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। তো এই ঘটনাটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়, তাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ যে সীমার মধ্যে বাইরে থেকে বল প্রযুক্ত করা হলে বস্তুটির আকার আয়তনের পরিবর্তন হয় এবং প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এই সীমা যখনই অতিক্রম করা হবে তখন বস্তুটি আর প্রযুক্ত বল সরিয়ে নিলেও পূর্বের অবস্থায় ফিরে আসবে না। যদি আমরা স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পরেও আরো প্রযুক্ত বল প্রয়োগ করি তাহলে একটা সময় দেখা যাবে সেই বস্তুটির একটা স্থায়ী বিকৃতি ঘটে গেছে, তাকে আমরা বলবো অসহভার। অর্থাৎ যদি আমরা স্থিতিস্থাপক সীমার ওপরে যদি বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই সীমাটাকে আমরা বলবো হচ্ছে অসহভার। এরপরে আমরা স্থিতিস্থাপকের কিছু আমরা বৈশিষ্ট্য দেখব, যেমন হলো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হলো যখন আমরা বাইরে থেকে বল প্রযুক্ত করছি তখন তো বস্তুর আকার আয়তনে পরিবর্তন ঘটছে, এবার যখন প্রযুক্ত বলটা সরিয়ে নিচ্ছি তখন সে যদি একদম পূর্বের সেম একই রকম আকার আয়তন পায় তখন তাকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ঠিক একই রকম ভাবে পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলবো? বাইরে থেকে বল প্রযুক্ত করে যখন কোনো বস্তুর আকার আয়তন কোনো কিছুই পরিবর্তন ঘটাতে পারবো না তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু, কিন্তু বাস্তবে যদিও এর কোনো অস্তিত্ব নেই। এরপরে আমরা আসবো নমনীয়। পূর্ণ নমনীয় কাকে বলছি? যখন বাইরে থেকে বল প্রযুক্ত করা হচ্ছে এবং বস্তুটির আকার আয়তনে পরিবর্তন ঘটছে কিন্তু সে আর পূর্বের অবস্থায় ফিরে আসছে না, তাকে আমরা বলবো পারফেক্টলি প্লাস্টিক বা পূর্ণ নমনীয় বস্তু। আর যখন আংশিকভাবে আসে তখন আংশিক স্থিতিস্থাপক, আংশিকভাবে ফিরে আসছে, পুরোপুরিভাবে ফিরে আসছে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। তাহলে এই পূর্ণ স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক, পূর্ণ দৃঢ় বস্তু এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে এই যে স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি সূত্র দিয়েছিলেন রবার্ট হুক। তিনি বলেছিলেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তিনি একটা কথা বলেছিলেন যে অ্যাজ দ্য টেনশন সো দ্য স্ট্রেন, অর্থাৎ টান যেমন বিকার তেমন। তো এই রবার্ট হুকের এই সূত্রকেই বিবৃতি করে ইয়ং
যে সূত্রটি দিয়েছিলেন সেটি তিনি বলেছিলেন স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন এবং বিকৃতির অনুপাত, অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলে ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ এটা তো আমরা পরে আসবো ডেফিনেশনে। সূত্রটা হলো অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন সমানুপাতি অনুদৈর্ঘ্য বিকৃতি, পরস্পরের সমানুপাতিক। আর এই অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি বলবো? অনুদৈর্ঘ্য পীড়ন হলো গাণিতিকভাবে যদি আমরা লিখি, অনুদৈর্ঘ্য পীড়ন F/A, আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? স্মল l/l, যেটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। তাহলে F/A, L/L এটা পরস্পরের সমানুপাতিক, সেখানে একটা কনস্ট্যান্ট আসে যেটাকে y দিয়ে এক্সপ্রেস করা হয়, এই y কেই বলা হয় ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ এটা ইকুয়াল টু FL/AL। এই ইয়ং গুণাঙ্কের একক কি? সিজিএস পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক হচ্ছে F/A, যার একক হবে সেটাই হবে, কারণ এখানে তো এল তো সমজাতীয় রাশি, তাহলে এদের এককগুলো কেটে যাবে। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। এইবার ইয়ং গুণাঙ্কের মাত্রা কি হবে? L/L এর তো কোনো মাত্রা হবে না, তাহলে F/A যা হবে, F এর মাত্রা আমরা কি জানি? m/L⁻², আর এর মাত্রা কি? L²। তাহলে এখান থেকে আমরা যে মাত্রা পাবো সেটা হচ্ছে m/L⁻⁻1 t⁻²। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা। এবার অনেক সময় কোশ্চেন আছে যে তামার ইয়ং গুণাঙ্ক, বিভিন্ন পদার্থের ইয়ং গুণাঙ্ক দিয়ে আছে, বলতে কি বোঝো? তামার ইয়ং গুণাঙ্ক যদি এরকম আমাদেরকে বলে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, বলতে কি বোঝো? তাহলে আমরা বলবো তামার একক দৈর্ঘ্য বিকৃতির জন্য একক ক্ষেত্রফলের উপর 1.26 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। আমাদেরকে এইভাবে যদি এরকম বলে, যেটা বলতে কি বোঝো, তাহলে আমাদেরকে বলতে হবে এইভাবে। তাহলে এরকম ভাবে অনেক ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বলতে কি বোঝো, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে এক্সপ্রেশন দিয়ে, মানগুলো দিয়ে বলতে কি বোঝো সেটা আমাদেরকে বলতে বলে। তাহলে এই স্থিতিস্থাপকতা কিছু বিষয়ের উপর নির্ভর করে। উষ্ণতার পরিবর্তন ঘটানোর সঙ্গে সঙ্গে স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। স্থিতিস্থাপকতা যদি কিছু অশুদ্ধ থাকে কোনো পদার্থের মধ্যে, সেক্ষেত্রে স্থিতিস্থাপকতার পরিবর্তন ঘটে। এগুলো আমাদেরকে দেখতে হবে যে স্থিতিস্থাপকতা কোন কোন ক্ষেত্রে হচ্ছে। এখানে আরো দুটো জিনিস আমরা ইয়ং গুণাঙ্ক যেমন জানলাম, যে অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা বলছি ইয়ং গুণাঙ্ক। ঠিক একই রকম ভাবে আয়তন বিকৃতি গুণাঙ্কও আমরা বলতে পারি, কারণ কিছুক্ষণ আগে আমরা যেমন দেখলাম আয়তন বিকৃতি কাকে বলে এবং আয়তন পীড়ন কাকে বলে। ঠিক একই রকম ভাবে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলা হয়। কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলা হয়। দৃঢ়তা গুণাঙ্ক এটা দিয়ে লেখা হয় এবং হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্কে কে দিয়ে লেখা হয়। এবার এই স্থিতিস্থাপকতা বিষয় মোটামুটি এই আলোচনাগুলোই আছে। এবার স্থিতিস্থাপকতার বাস্তবিক ব্যবহার কোথায়? স্থিতিস্থাপকতার বাস্তবিক ব্যবহার বলতে গেলে যেমন আমরা বলতে পারি রেল লাইনে যে তৈরি করা হয়, বিভিন্ন বড় বড় ব্রিজ তৈরি করা হয়, সে সমস্ত স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে উচ্চ স্থিতিস্থাপকযুক্ত পদার্থের ব্যবহার করা হয়। কারণ আমরা জানি রবারের থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা অনেক বেশি। কেন বেশি? কারণ রবারকে খুব সহজেই অল্প বল প্রয়োগ করে তার আকার আকৃতির পরিবর্তন ঘটানো হয়, যেখানে স্থিতিস্থাপকতা ইস্পাতের অনেক বেশি, কারণ বাইরে থেকে প্রযুক্ত বল অনেক বেশি প্রয়োগ করে তবে তার আকার আকৃতির পরিবর্তন ঘটানো যায়। এরপর আমরা ক্রেনের যে ইস্পাতের দড়ি থাকে, তাও সেই দড়ির ব্যাস কতটা হবে সেটা স্থিতিস্থাপকতার উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়।
তো এরকম বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতার ব্যবহার আছে আমাদের বাস্তবিক জীবনে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। সেটা বলেই আমাদের আলোচনা আজকে শেষ করব। স্প্রিং ধ্রুবক হলো একটা স্প্রিংয়ের উপর যদি একটা ওজন ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখবো এই স্প্রিংয়ে কি হচ্ছে, প্রসারণ ঘটছে, অর্থাৎ স্প্রিংটা বড় হয়ে যাচ্ছে। এইবার এর উপরে এই ওজনটা দেওয়ার ফলে এর উপরে একটা বল প্রযুক্ত হয়েছে। এবার বল প্রযুক্ত হওয়ার ফলে এর হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে। এবার এই বলটা যদি আমরা সরিয়ে নিই, অর্থাৎ এই ওজনটা যদি সরিয়ে নিই, তাহলে দেখবো স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। এইবার এই যে একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত করা হয়, অর্থাৎ যদি আমরা বল প্রযুক্ত করি, তাহলে এর সাথে সাথে স্প্রিংয়ের প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ হবে বেশি। তাহলে বল প্রযুক্ত বল যদি এফ হয় আর দৈর্ঘ্য বৃদ্ধি এল হয়, তাহলে এফ প্রপোর্শনাল এল, অর্থাৎ বল যত বেশি হবে দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। এইবার যখন আমরা বলটাকে সরিয়ে নিচ্ছি অথবা ওজনটাকে সরিয়ে নিচ্ছি, তখন এর ওপরের যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা সরে গেল, তখন এই আবার কি পূর্বের অবস্থায় ফিরে আসবে। তার কারণ কি, এর মধ্যে নিশ্চয়ই একটা ঠিক তার যে বলটা প্রযুক্ত করা হচ্ছিল তার বিপরীত একটা বল প্রযুক্ত হয়েছে। সেই বিপরীত বল প্রযুক্ত হয়েছে ধরে নিই এফ ই। তাহলে এই এফ ইটাও এর সাথে কি হবে, সমানুপাতিক হবে। আর এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার হবে, কারণ কি এই এফ ই যেদিকে কাজ করছে দৈর্ঘ্য প্রসারণ তার উল্টো দিকে হচ্ছে, সেজন্য মাইনাসটা কাজ করছে। তাহলে এর মধ্যে একটা কি আছে, আমরা যদি সমান সমান দিই তাহলে একটা আমাদেরকে ধ্রুবক আসছে কে এল। এই কে ইকুয়াল টু এফ ই বাই এল, এই কেটাকেই বলা হয় হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবক আমরা কাকে বলি, একক দৈর্ঘ্য স্প্রিং এর ক্ষেত্রে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল উদ্ভূত হয় তাকে আমরা বলি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। তাহলে এই বল ধ্রুবকের একক কি, বল ধ্রুবকের সিজিএস পদ্ধতিতে একক হলো, সিজিএস পদ্ধতিতে একক ডাইন পার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার। তাহলে এই বল ধ্রুবকের এককগুলো আমরা জানলাম, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার। এবার এর মাত্রাও আমরা জানবো, মাত্রা কি হবে, একই রকম ভাবে মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বলের, আর হচ্ছে দৈর্ঘ্যের এল, তাহলে এল এল চলে যাবে, তাহলে কি থাকছে এম টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। এখানে আমরা